বৌমা, রান্নাঘরে এতক্ষণ কি করছো? বেলা 8টা বেজে গেল। তাড়াতাড়ি গরম গরম চা বানিয়ে দাও। শীতের সকালে ভালো করে কড়া চা না খেলে ঘুম ভাঙতে চায় না। শাশুড়ি মায়ের কথা শুনে রচনা তাড়াতাড়ি করে চা বানাতে শুরু করে। এই শীতকাল আসলেই আমার মহা জ্বালা হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই কে কি ব্রেকফাস্ট করবে তাই নিয়ে আমার মাথা ব্যথা। ওরে বাবারে, আজকে তো ভীষণ ঠান্ডা পড়েছে। ঠান্ডা জলের মধ্যে হাত দেওয়াই যাচ্ছে না। তার মধ্যে দেখো, আমাকে সবার জন্য ব্রেকফাস্ট বানাতে হবে। আমার ননদ কিংবা শাশুড়ি মায়ের এসব নিয়ে তো কোনো মাথা ব্যথাই নেই। এভাবেই রচনা রাগে গজগজ করতে করতে চা বানায়। এমন সময় তার ননদ গায়ে সোয়েটার পরে মাথায় টুপি দিয়ে রান্নাঘরে চলে আসে। বৌদি, আজকে আমি চা খাবো না। তুমি আমাকে গরম গরম কফি আর তার সাথে নুডলস বানিয়ে দাও। আজকে সকালবেলা শীতটা খুব জমিয়ে পড়েছে, তাই আমার কফি আর নুডলস খেতে খুব ইচ্ছে করছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে অর্ডার না করে নিজের মতো কফি আর নুডলসটা বানিয়ে নাও তো। তোমার ঘরে তো ইন্ডাকশন রাখা আছে, ওটা আর কবে ব্যবহার করবে? আমি এখন সবার জন্য চা বানাচ্ছি, তারপর সময় পেলে তোমার কফি বানিয়ে দেব। সকালবেলা এরকম প্রেসার কুকারের মতো আগুন হয়ে আছো কেন? আমি না হয় একটু আমার জন্য কফি আর নুডলস বানাতে বলেছি, তাতে তোমার এত কষ্ট হবে বলো? তানিশা এমন কথা বললে রচনার কিছু করার থাকে না। সে তার শ্বশুরবাড়ির লোকেদের আবদার মতো কফি, চা, নুডলস ইত্যাদি বানায়। কিন্তু সেই খাবারগুলো খেতে না খেতেই আবার রচনার পরিবারের লোকেরা ব্রেকফাস্ট নিয়ে আলোচনা শুরু করে দেয়। বৌমা, তুমি আজকে আমাদের জন্য চিড়ের পোলাও বানিয়ে দিও তো। শীতকালে চিড়ের পোলাও খেতে খুব ভালো লাগে। আর হ্যাঁ, তোমার শ্বশুর মশাইয়ের জন্য গরম গরম রুটি আর 5 মিশালি সবজির ঝোল করে দাও, কারণ উনি আবার এসব পোলাও কিংবা কচুরি আলুর দম খায় না। আমি এত কিছু ব্রেকফাস্টের জন্য রান্না করলে দুপুরবেলা রান্না করব কখন? এই শীতের মধ্যে সারাক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে না। ঠান্ডা জলের মধ্যে সবজি আলু সবকিছু ধোয়া খুব কষ্টের ব্যাপার। তার থেকে বরং আমি সবার জন্য গরম গরম ডিমের অমলেট আর পাউরুটি সেকে দিচ্ছি, আপনারা খেয়ে নেবেন। না না, শীতের সকালে ওসব পাউরুটি ডিম খেলে পেট ভরবে না। তুমি আগে আমাদের জন্য ভালো করে ব্রেকফাস্ট বানাও, তারপর লাঞ্চের কথা চিন্তা করা যাবে। এভাবেই শাশুড়ি মা তার বৌমার উপর একটুও মায়া দেখায় না। তাই রচনা বাধ্য হয়ে শীতের মধ্যে রান্নাঘরে যায় এবং এক একজনের ইচ্ছা মতো ব্রেকফাস্ট রান্না করতে শুরু করে দেয়। এভাবেই আলাদা আলাদা ব্রেকফাস্ট বানিয়ে সবাইকে পরিবেশন করে খাওয়াতে খাওয়াতেই বেলা প্রায় 12টা বেজে যায়। সবাই নিজের নিজের মতো ব্রেকফাস্ট করে ঘরে গিয়ে আরাম করে, কিন্তু রচনার শান্তি নেই। তাকে এখন দুপুরের জন্য রান্নাও করতে হবে, ঘরবাড়ি পরিষ্কার করতে হবে, জামা কাপড় কাচতে হবে। এই শীতের মধ্যে কয়েকদিন বাপের বাড়িতে চলে গেলেই ভালো হতো, তাহলে আমি এদের হাত থেকে শান্তি পেতাম। আমার আর ভালো লাগে না। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু রচনার শ্বশুরবাড়ির লোকেদের ব্রেকফাস্ট করার ঘটা কিছুতেই যেতে চায় না। একদিন রাত্রিবেলা রচনা ইচ্ছাকৃতভাবে বেশি করে পোলাও এবং তার সাথে পনির রান্না করে, কারণ সে ভালো করেই জানে, যাক বাবা, এখন এই ঠান্ডার মধ্যে আমার একটু রান্না করতে কষ্ট হলেও কালকে সকালবেলার জন্য বেশি করে আজকে রাত্রিবেলায় রান্না করে রাখছি। কালকে সকালবেলা সবাইকে এই খাবারই গরম করে খাইয়ে দেব। পরের দিন ঘুম থেকে উঠেই সবাই ব্রেকফাস্ট করার জন্য পাগল হয়ে যাবে। পরের দিন সকালবেলা রচনা কম্বল মুড়ি দিয়ে আরাম করে ঘুমায়, কারণ সে মনে করে আজকে ব্রেকফাস্ট বানানোর কোনো ঝামেলা নেই। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রচনার শাশুড়ি মা সেখানে আসে। কি ব্যাপার, ঘড়িতে বেলা 10টা বাজে, তুমি এখনো ঘুমাচ্ছ? একেই শীতের বেলা দেখতে দেখতে শেষ হয়ে যাবে। ঘুম থেকে উঠে রান্নাঘরে যাও, আমাদের খুব খিদে পেয়ে গেছে। সকাল থেকে আমরা এখনো কিছুই খাইনি। সময় মতো ব্রেকফাস্ট না করলে খুব সমস্যা হয়। কালকে রাত্রিবেলা আমি আপনাদের জন্য পোলাও আর পনির রান্না করেছিলাম, ওগুলো অনেকটা বেঁচে আছে, ফ্রিজে রাখা আছে, আপনারা ইচ্ছা মতো গরম করে খেয়ে নিন। আজকে সকালে আমি আর কোনো ব্রেকফাস্ট বানাবো না, কারণ আমার প্রচন্ড শীত করছে। সে কি, আমরা এখন শীতের সকালবেলা বাসি খাবার খাবো? আমি আমার যেই বান্ধবীদের সাথে সকালবেলা পার্কে হাঁটতে যাই তাদেরকে আজকে বাড়িতে ব্রেকফাস্ট করার জন্য ডেকেছি, আর তুমি এখন বলছো আমাদের বাসি খাবার খেতে? শাশুড়ি মায়ের কথা শুনে রচনা বাধ্য হয়ে আবার রান্নাঘরে চলে যায়। আজকে আবার পারমিতা দেবী নিজের বান্ধবীদের জন্য কড়াইশুঁটির পরোটা তার সাথে আলুর দম রান্না করার অর্ডার করে। এই ঠান্ডার মধ্যে ফ্রিজে রাখা কড়াইশুঁটির খোসা ছাড়াতে গিয়ে রচনার হাত একেবারে কেঁপে যায়। সে অনেক কষ্টে সবার জন্য ব্রেকফাস্ট বানায়।
কিছুক্ষণের মধ্যেই পারমিতা দেবীর বান্ধবীরা গরম গরম ব্রেকফাস্ট খেয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। একদিন যখন রচনা বাজার করতে যায় তখন তার বান্ধবী শিলার সাথে তার দেখা হয়। কিরে রচনা, কেমন আছিস? কতদিন পর তোর সাথে দেখা হলো। চল আজকে সকালবেলা আমরা দুজনে মিলে একসাথে ব্রেকফাস্ট করি। তোর মনে আছে শীতকালে আমরা যখন সকালবেলা কলেজে যেতাম তখন রাজু কাকার দোকানে গরম গরম 30 টাকার পরোটা আর আলুর তরকারি খেতাম? হ্যাঁ, মনে থাকবে না কেন? চল গিয়ে খেয়ে আসি। প্রত্যেকদিন নানান রকম ব্রেকফাস্ট বানাতে গিয়ে আমি একেবারে হাঁপিয়ে যাই জানিস। সে আবার কি কথা? আমি তো আমার শ্বশুরবাড়ির লোকেদের বলেই দিয়েছি এই গোটা শীতকাল ধরে তোমরা বাইরে থেকে ব্রেকফাস্ট কিনে খাবে, কারণ আমি শীতে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেই পারি না। আমার তো সারাদিন রান্না বান্না করতে ইচ্ছাই করে না। তোর শ্বশুরবাড়ির লোকেরা অনেক ভালো, তাই তোর কথা শোনে, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা বাইরের খাবার কিছুতেই খাবে না, কারণ বাইরের খাবার খেলে নাকি ওদের শরীর খারাপ করে। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে ওদের জন্য আমাকে নানান রকম খাবার বানাতে হয়। এভাবেই দুই বান্ধবী গল্প করতে করতে রাজুর দোকানে গরম গরম পরোটা এবং আলুর দম খেতে চলে যায়। এবছর শীতকালে রচনা আজকে প্রথমবার নিজের পছন্দ মতো ব্রেকফাস্ট করতে পারি। রাজু কাকার দোকানের পরোটা কিন্তু সেরা খেতে। তুই চাইলে আজকে তোর শ্বশুরবাড়ির জন্যও নিয়ে যেতে পারিস। আমার মনে হয় না ওরা এই পরোটা আলুর দম না খেয়ে থাকতে পারবে। এই শুনে রচনা তার পরিবারের জন্য গরম গরম পরোটা এবং আলুর দম নিয়ে চলে যায়, কিন্তু তার পরিবার কিছুতেই সেই খাবার খেতে চায় না। বৌদি, বাইরের পরোটা খুব বাজে খেতে হয়। কতদিনকার বাসি তেল দিয়ে ভাজে বলো তো? আমরা এই পরোটা আলুর দম খাবো না। তার থেকে বরং তুমি আমাদেরকে ওটস দিয়ে পরোটা বানিয়ে দাও। আজকে আমরা একটু হেলদি ব্রেকফাস্ট করব। আমি ভালো করে বুঝতে পেরেছি এদের ব্রেকফাস্ট খাবার আসল উদ্দেশ্য নয়। এদের আসল উদ্দেশ্য হলো এই শীতের মধ্যে আমাকে জ্বালাতন করা। এমনই ভাবতে ভাবতে রচনা রান্নাঘরে চলে যায়, কিন্তু প্রত্যেকদিন অনেক সকালবেলা ঘুম থেকে উঠে নানান রকম ব্রেকফাস্ট রান্না করতে গিয়ে রচনার ঠান্ডার মধ্যে খুবই কষ্ট হয়। তাই রচনা ঘর থেকে হিটার খুলে নিয়ে রান্নাঘরে চলে যায়। সে হিটারের তাপ নিতে নিতে সবার জন্য মজা করে ব্রেকফাস্ট বানায়। কিন্তু এমন সময়, বৌমা, তুমি তো ভালো করেই জানো আমাদের বাড়িতে রাত্রিবেলা ছাড়া সকালবেলা হিটার চালানো হয় না, তাতে অনেক টাকা বিল আসে। তুমি রান্নাঘরে এভাবে হিটার চালিয়ে রান্না করবে না। এই বলে রান্নাঘর থেকে হিটারটা সরিয়ে নিয়ে চলে যাওয়া হয়, যার ফলে রচনা আর এরকম জ্বালাতন সহ্য করতে পারে না। এরই মধ্যে একদিন রচনার মা তাকে ফোন করে, তাই রচনা আর কিছুতেই শ্বশুর বাড়িতে থাকতে চায় না। সে ঠিক করে কিছুদিনের জন্য সে বাপের বাড়িতে ঘুরতে যাবে। এই শীতের মধ্যে আমার বাপের বাড়ির কাজের দিদিটা ডুব দিয়েছে, প্রায় 10 দিন আসবে না। তাই আমি 10 দিন বাপের বাড়িতে গিয়ে থাকবো, কারণ আমার মায়ের তো বয়স হয়েছে। মায়ের শীতকালে বাড়ির কোনো কাজ করতে পারবে না। তুমি চলে গেলে আমাদেরকে রান্না করে কে খাওয়াবে? কারণ তুমি তো ভালো করেই জানো আমরা আবার সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না। তাই সকালবেলার খাওয়াটা নিয়েই কিন্তু আসল ঝামেলা। তারপর না হয় দুপুরবেলা রাত্রিবেলা রান্নাটা আমি করে নেব, কিন্তু সকালবেলা কে রান্না করবে? আপনি ঘুম থেকে উঠতে পারেন না তাতে কি হয়েছে? আপনার মেয়ে তো যুবতী, ও তো আপনাদের সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াতেই পারে। আমি চললাম। এই বলে রচনা ব্যাগ গুছিয়ে বাপের বাড়িতে চলে যায়, যার ফলে রচনার শ্বশুরবাড়ির লোকেদের ভীষণই অসুবিধা হয়। কারণ এতদিন শীতের মধ্যে সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই তারা নানান রকম ব্রেকফাস্ট পেয়ে যেত, কিন্তু এখন সবকিছু তাদেরকে নিজেই বানিয়ে খেতে হয়। দেখতে দেখতে এভাবে 5-6 দিন কেটে যায়। রচনা ওদিকে বাপের বাড়িতে গিয়ে বেশ আরামেই থাকে, কারণ তার বাপের বাড়িতে কোনো ঝামেলা নেই। মা, বাবা, চলো আজকে আমরা গাড়ি করে বাইরে গিয়ে ব্রেকফাস্ট করে আসি। অনেকদিন হলো বাইরের খাবার খাইনি। তোমাদেরকে আজকে আমি রাজু কাকার দোকানের পরোটা খাওয়াতে নিয়ে যাব। এমনিতে শ্বশুর বাড়িতে থাকলে কাজের চাপে আমি বাড়ি থেকে বেরোতে পারি না, তাই এখন আমি তোমাদেরকে নিয়ে শীতকালে গাড়ি করে ঘুরতে যাব। এই বলে রচনা তার বাবা মাকে নিয়ে গাড়ি করে সকালবেলা ব্রেকফাস্ট করতে বেরিয়ে যায়। তারা তিনজনে রাজুর দোকানে গিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম পরোটা এবং আলুর দম খেতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে রচনার শ্বশুরবাড়ির লোকেরা চলে আসে, আর যা দেখে রচনা এবং তার বাবা মা একেবারে আকাশ থেকে পড়ে। ওই দেখ মা, তোর শাশুড়ি মা, শ্বশুর মশাই, স্বামী, ননদ সবাই মিলে সকালবেলা বাইরে ব্রেকফাস্ট করতে এসেছে। কিরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে 10-12টা করে পরোটা খাচ্ছে দেখ। উফ,
এই দোকানের পরোটা দারুণ খেতে। বৌমা 10 দিন এখন বাপের বাড়িতে গেছে, তাই 10 দিন আমরা বাইরে এসেই ব্রেকফাস্ট করব। কারণ এই শীতের সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করতে মোটেই ভালো লাগে না। আমার মেয়ের দ্বারাও তো রান্না বান্না হয় না। যখন আবার বৌমা বাড়িতে ফিরে যাবে তখন আবার আমরা ওকে দিয়ে ব্রেকফাস্ট রান্না করিয়ে নেব। একদম ঠিক বলেছো মা, এখন শুধু গরম গরম পরোটা আর আলুর দম চলবে। এভাবেই রচনার পরিবারের লোকেরা মজা করে গরম গরম পরোটা এবং আলুর দম খেতে থাকে, যা দেখে রচনা নিজের রাগ চেপে রাখতে পারে না। তোমাদের কি ব্যাপার? হ্যাঁ, এই নাকি তোমরা বাইরের খাবার খাও না? বাইরের খাবার খেলে নাকি তোমাদের শরীর খারাপ হয়? তাহলে আজকে কি হলো? হ্যাঁ, তোমরা তো ভালোই ঘোড়া দেখে খোড়া হয়ে যেতে পারো। গতরে দম নেই বলে প্রত্যেকদিন এই শীতের মধ্যে আমাকে দিয়ে ভারী ভারী ব্রেকফাস্ট রান্না করাও, আর এখন কিছুদিনের জন্য আমি বাপের বাড়িতে থাকতে এসেছি বলে অমনি বাইরে বেরিয়ে খাবার খেতে চলে আসলে। এই কথা শুনে তার শ্বশুর বাড়ির লোকেরা খুবই লজ্জায় পড়ে। না না, তুমি ভুল বুঝছো। তুমি একদম চুপ করে থাকবে, কারণ আমি তোমাকে অনেকবার বলেছি সকালবেলা বাইরে থেকে ব্রেকফাস্ট নিয়ে আসতে। এই শীতে সকালবেলা রান্না করতে আমার ভালো লাগে না, তবুও তুমি আমার কথা শোনোনি। প্রত্যেক দিন আমাকে দিয়ে রান্না করিয়েছো। এই শীতকালে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে রান্নাঘরে যেতে আমার খুব কষ্ট হয়, আমার প্রাণটা একেবারে বেরিয়ে যায়। কিন্তু তবুও তোমরা আমার কষ্টটা বোঝো না। আমি এরপর থেকে তোমাদের জন্য কোনো রান্না বান্না করব না। এই শুনে রচনার পরিবারের লোকেরা নিজেদের ভুল বুঝতে পারে, তাই তারা হাত জোর করে বৌমার কাছে ক্ষমা চায়। পরের দিন রচনা শ্বশুর বাড়িতে ফিরে যায় ঠিকই, কিন্তু সে কারোর জন্য ব্রেকফাস্ট বানায় না, কারণ তার শ্বশুর বাড়ির লোকেরা এখন নিজেরা নিজেদের মতো খাবার বানিয়ে খেয়ে নেয়, কিংবা কখনো তারা বাইরে থেকেও খাবার কিনে নিয়ে আসে। ফাল্গুনী এবং তার শাশুড়িমা মোনালিসা দেবী মধুপুর নামক গ্রামে বাস করে। ফাল্গুনীর স্বামী অর্থাৎ মোনালিসা দেবীর ছেলে অন্য শহরে থেকে চাকরি করত। ফাল্গুনী এবং তার শাশুড়িমা মোনালিসা দেবীর মধ্যে খুবই মিল ছিল। তারা কখনোই একে অপরের সঙ্গে ঝগড়া ঝামেলা করেনি। ফাল্গুনী এবং মোনালিসা দেবী ভীষণ পরিমাণে পেটুক প্রকৃতির ছিল। পেটুক হওয়ার সঙ্গে সঙ্গে তারা দুজনে অলসও ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে, বিশেষ করে রান্না বান্না করতে তারা পছন্দ করত না, কিন্তু খাবার খাওয়ার দিকে তারা সবসময় দুজনেই এগিয়ে থাকতো। মা, এবার কি হবে বলুন তো? আমরা তো এক এক করে সমস্ত আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে খেয়ে এসেছি। আমাদের আর কোনো রিলেটিভ বাকি নেই যাদের বাড়িতে আমরা যাইনি। এবার তাহলে আমরা কাদের বাড়িতে খেতে যাব? হ্যাঁ বৌমা, এটা নিয়েই তো আমারও চিন্তা। সবার বাড়িতেই তো 2-3 বার করে খাওয়া হয়ে গেল, এবার আমরা যাবোটা কাদের বাড়ি? এবার কি তাহলে আমাদেরকে বাড়িতেই রান্না করে খেতে হবে? দূর, কে রান্না করবে বলুন তো? রান্না করতে কত কষ্ট হয় আপনি জানেন না? মা, আইডিয়া! আমার মাথায় একটা খুবই ভালো আইডিয়া এসেছে। আমরা তো আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে খেয়ে ফেলেছি, কিন্তু এখনো আমাদের কাছে খুবই ভালো একটা অপশন আছে। আমরা যদি আমাদের গ্রামের সবার বাড়িতে গিয়ে এক এক করে খাবার খাই, তাহলে কেমন হয় বলুন তো? বাহ বৌমা, তোমার মাথায় তো দেখছি খুবই ভালো বুদ্ধি আছে। এবার তাহলে তাই করতে হবে। কিন্তু গ্রামের লোক শুধু শুধু আমাদেরকে খাবার খাওয়াতে যাবে কেন? আমাদেরকে কোনো একটা বাহানা করতে হবে, না হলে পাড়ার লোক আমাদেরকে খাওয়াতে রাজি হবে না। হ্যাঁ, ঠিক বলেছেন, আমাদেরকে খুব ভালোভাবে ব্যাপারটা সাজাতে হবে। আচ্ছা চলুন তাহলে আপনার বান্ধবী বুলটি কাকিমার বাড়ি থেকেই শুরু করা যাক। এই বলে ফাল্গুনী ও তার শাশুড়ি মা বুলটি দেবীর বাড়িতে যায়। বুলটি দেবী তখন বাড়ির বাইরে বসে পাড়ার অন্য এক মহিলার সঙ্গে গল্প করছিল। ফাল্গুনী ও তার শাশুড়ি মাকে আসতে দেখে বুলটি দেবী বলে, ফাল্গুনী, তুই এখানে কি ব্যাপার? কোনোদিনও তো আসিস না, অনেকদিন পর এলি, কি খবর বল? খবর আর বলিস না, বড্ড বিপদে পড়ে তোর কাছে এসেছি। বাইরে এসব কথা বলা যাবে না। বাড়ির ভেতরে ডাকবি নাকি রাস্তায় দাঁড়িয়ে কথা বলে বাড়ি পাঠিয়ে দিবি? আরে না না, তা কি করে হয়? চল চল, বাড়ির মধ্যে চল। আয় আয় আয়, বস, এখানে বস। বৌমা, তুমিও বসো। বল, এবার কি বলবি? তুই কিসের বিপদের কথা বলছিলি? আর বলিস না রে বোন, তুই তো জানিস বাড়িতে শুধু আমি আর আমার বৌমা দুজনেই থাকি। 4 বছর হয়ে গেল আমার ছেলের বিয়ে হলো, কিন্তু এখনো পর্যন্ত আমার বৌমার কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, বুঝলি তো, কোনো ডাক্তার কিছুই করতে পারছে না। এ বাবা, সে কি বলিস রে? তারপর কি হয়েছে বল? ডাক্তার দেখিয়ে তো কিছুই হলো না। তারপর একজন আমাকে একটা সাধু বাবার সন্ধান দিয়েছিল। আমি সেই সাধু বাবার কাছে গিয়েছিলাম। সেই সাধু বাবাটা আমাকে একটা উপায় বলেছে।
সে বলেছে 1 মাস আমাদের বাড়িতে কোনো রকমের রান্না খাওয়া করা যাবে না, রান্না বান্না টোটালি বন্ধ রাখতে হবে। সে কি, রান্না বান্না বন্ধ রাখতে বলেছে কেন? তাহলে তোদের কি খেতে বলেছে? বাইরে থেকে খাবার কিনে খেতে বলেছে নাকি? না না, বাইরে থেকে খাবার কিনে খেতে বললে সমস্যা মিটে যেত, তাহলে তো তোর বাড়িতে আর আসতাম না। সাধু বাবা বলেছে 1 মাস আমাদের অন্য কারোর বাড়িতে খাবার খেতে হবে, আর আমরা যেই বাড়িতে গিয়ে খাবার খাবো সেই বাড়িরও অনেক মঙ্গল হবে। কি, তাহলে তোরা দুজনে 1 মাস আমাদের বাড়িতে খাবি? না না, ভয় পাস না, 1 মাস তো একজনের বাড়িতে খাওয়া সম্ভব নয়। তাই জন্য আমরা ঠিক করেছি এক এক করে গ্রামের সবার বাড়ি গিয়ে আমাদের সমস্যার কথা বলবো। কেউ আমাদের সাহায্য না করলেও আমি জানি তুই অবশ্যই আমার সাহায্য করবি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন সাহায্য করব না? আজকে তোর বিপদের দিন এসেছে, এটা তো আমার সাথেও হতে পারতো, তাই না? আর আমরা একে অপরের প্রতিবেশী, আমরা যদি একে অপরকে সাহায্য না করি তাহলে কি করে হবে? তোরা বস, আমি এখনই আমার বৌমাকে রান্না করে নিয়ে আসতে বলছি। বৌমা, ও বৌমা, একবার এদিকে এসো তো। কাকিমা, সাধু বাবাটা এটাও বলেছিল যাদের বাড়ি খাবার খাবো অবশ্যই তাদেরকে 56 ভোগ রান্না করে খাওয়াতে হবে। 56 ভোগ রান্না করে না খাওয়ালে কিন্তু কোনো কাজ হবে না। ওরে বাবা, 56 ভোগ খাওয়াতে হবে? কি সর্বনাশ! আমি তো এদের কথা দিয়ে ফেলেছি, এবার তো আর কথা ফেরত নিতেও পারবো না। এরা তো দেখছি 1 মাসের রেশন শেষ করে তারপরই বাড়ি যাবে। হায় রে উপরওয়ালা, এ আমি কি বিপদে পড়লাম! ততক্ষণে সেখানে বুলটি দেবীর বৌমা পিয়ালি চলে আসে। কি হয়েছে মা, আপনি আমাকে ডেকেছেন? কাকিমা কেমন আছেন? কেমন আছো ফাল্গুনি? হ্যাঁ, সব ঠিক আছে। তুমি আমার কথা শোনো, তোমার কাকিমা আর ফাল্গুনি বিপদে পড়ে এখানে এসেছে। এরা আজকে আমাদের বাড়িতে খাবে, তুমি এদের জন্য 56 ভোগ রান্না করে নিয়ে এসো। 56 ভোগ রান্না করে নিয়ে আসবো? আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আর এনারা কি বিপদে পড়েছেন আমি ঠিক বুঝলাম না। হ্যাঁ, এনারা আমাদের বাড়িতে খাবে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু 56 ভোগ রান্না করতে আমার অনেক আপত্তি আছে। ঠিক আছে বৌমা, তুমি বেকার বেকার আমাদের জন্য চাপ নিও না। আমরা না হয় অন্য কারোর বাড়িতে গিয়ে আমাদের সমস্যার কথা বলবো, কারণ আমরা চাই না আমাদের জন্য কারো সংসারে অশান্তি হোক। আরে না না, তুই চুপ করে বস তো, আমি আমার বৌমাকে বুঝিয়ে বলছি ব্যাপারটা। এ আসলে জানে না তো কিছু, তাই জন্য এমন বলছে। এই বলে বুলটি তার বৌমাকে পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝিয়ে বলে। সবকিছু শোনার পর পিয়ালি আর কিছু বলতে পারে না, কিন্তু সে মনে মনে খুবই রেগে যায়। সে রাগ প্রকাশ করতেও পারে না। সে সেখান থেকে সোজা রান্নাঘরে গিয়ে রান্না করতে চলে যায়। রান্নাঘরে গিয়ে সে একা একা গর্জাতে শুরু করে। তোর 56 ভোগ রান্না করা কি সম্ভব নাকি? রান্না করতে বুঝি কষ্ট হয় না? আমার শাশুড়ি মা এত বোকা কেন কি জানি, ওদেরকে তো বলে দিতেই পারতো যে আমাদের বাড়ির রেশন শেষ হয়ে গেছে। কেন যে বললো না? নিজে তো হুকুম করে দিল, এবার সমস্ত খাটাখাটনি আমারই হবে। বেকার বেকার যত ফালতু টেনশন আমাদের বাড়িতে এসে জুটেছে। কেন ফাল্গুনি তো আমার সঙ্গে রান্না করে পাঠাতে পারতো, সাধু বাবা কি কাজবাজ করতেও বারণ করেছে? এই বলে পিয়ালি ফাল্গুনির কাছে এসে বলে, ফাল্গুনি, তুমি একটু আমার সঙ্গে চলো না। তুমি তো বেকার বেকার বসেই আছো। আসলে 56 ভোগ রান্না করাটা তো মুখের কথা নয়, তুমি বুঝতেই পারছো, অনেক সময়ের ব্যাপার। তুমি একটু আমাকে হাতে হাতে সাহায্য করলে তাড়াতাড়ি হতো। ক্ষমা করো দিদি, আমি তো তোমাকে কোনো রকমের হেল্প করতে পারবো না, কারণ সাধু বাবা আমাকে কোনো রকমের কাজকর্ম করতেও বারণ করেছে। তাই জন্যই তো, না হলে কি আমি এখানে বসে থাকতাম? তোমাকে বলতে হতো না, আমি নিজেই উঠে কাজ করতে চলে যেতাম। হ্যাঁ পিয়ালি, আমার বৌমা ঠিকই বলেছে। সাধু বাবা শুধু একে নয়, আমাকেও কাজ করতে বারণ করেছে। আর তুমি এত চাপ নিচ্ছ কেন? তুমি আস্তে আস্তে ধীরে সুস্থে রান্না করো না, আমাদের কোনো তাড়া নেই। আমাদের সামনে 56 ভোগ রাখলেই হলো, দুপুরবেলা না হলে রাতে খাবো। পিয়ালি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। বেচারি অনেক পরিশ্রম করে একা একা 56 ভোগ আইটেম রান্না করে। সন্ধ্যাবেলার দিকে পিয়ালি ফাল্গুনি ও তার শাশুড়ি মাকে খাবার খেতে দেয়। টেবিলে 56 রকমের আইটেম রাখা দেখে ফাল্গুনি ও তার শাশুড়ি মা নিজেকে সামলাতে পারে না। তারা দুজনেই খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনেই খুবই দ্রুত গতিতে খাবার খেতে থাকে। এই দেখে ফাল্গুনি ও তার শাশুড়ি মা অবাক হয়ে যায়। ওরে বাবা, এরা খাবার খাচ্ছে না গিলছে? এদেরকে তো দেখে মনে হচ্ছে এরা বহু বছর ধরে না খেয়েছিল। এত খাবার কেউ কি করে খেতে পারে? বাবারে বাবা, এদের পেট নাকি কুয়া? বৌমা, তুমি মুখটা বন্ধ রাখো, তুমি বড্ড বেশি কথা বলছো। সাধু বাবা হয়তো এদেরকে বেশি খাবার খেতে বলেছে, সেই জন্যই তো খাচ্ছে। তোমরা কিছু মনে করো না, তোমরা পেট ভরে খাবার খাও।
ফাল্গুনী ও মোনালিসা দেবীর কোনো কথার উত্তর দেওয়ার সময় ছিল না, তারা খাবার খেতেই ব্যস্ত ছিল। কিছুক্ষণের মধ্যেই তারা সমস্ত খাবার খেয়ে শেষ করে ফেলে। শুধু তাই নয়, তারা বারে বারে পিয়ালিকে আরো খাবার দিতে বলে। দুজনে মন ভরে এবং পেট ভরে খাবার খেয়ে তাদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তাদের বাড়ির বাইরে বেরিয়ে ফাল্গুনী তার শাশুড়ি মাকে বলে, মা একটু দাঁড়ান, আজকে অতিরিক্ত খাবার খেয়ে ফেলেছি, আমি তো হাঁটতেই পারছি না, আমার পেটটা দেখুন কেমন বেলুনের মতো ফুলে গেছে। আমার তো ভেবেই আনন্দ হচ্ছে আমরা দুজনেই পিয়ালি আর ওর শাশুড়ি মাকে কত বোকা বানালাম। হ্যাঁ, আমি খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে বেশ মিথ্যা কথাগুলো বলেছি। বুলটি কিছু ধরতেই পারিনি। আমি একটু ভয় করছিলাম বুলটির বৌমাকে নিয়ে, কিন্তু ওর বৌমাও আমাদের উপর সন্দেহ করেনি। চলো চলো, একটু কষ্ট করে বাড়ি চলো, বাড়িতে গিয়ে দুজনে নাক ডেকে ঘুমাবো। আজকের মতো আমাদের রান্না খাওয়ার ঝামেলা শেষ। বুলটির বৌমা পিয়ালি জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দুজনের কথা শুনছিল। তাদের কথাগুলো শুনে পিয়ালি ভীষণ পরিমাণে রেগে যায়। পিয়ালি তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, দেখেছেন মা, আমি আপনাকে বারবার বলছিলাম না এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে। ফাল্গুনী আর ওর শাশুড়ি আমাদের দুজনকে বোকা বানিয়ে চলে গেল। পিয়ালি তার শাশুড়ি মাকে সবকিছু বলে। বুলটি দেবীও খুব রেগে যায়। ওদের এত বড় সাহস, ওরা এভাবে আমাদের দুজনকে বোকা বানালো। আমরা ওদেরকে ছাড়বো না, কালকেই আমি ওদের বাড়িতে যাব। আমিও জানতে চাই যে ওরা এরকম কেন করলো। হ্যাঁ মা, ওদের দুজনকে উচিত শাস্তি দিতেই হবে। ওরা কি গ্রামের আর কোনো বাড়ি পেল না, বেছে বেছে আমাদের বাড়িতে এলো আমাদের দুজনকে লুটে নিতে। পরের দিন পিয়ালি ও তার শাশুড়ি মা ফাল্গুনীদের বাড়িতে যায়, কিন্তু তারা দেখে ফাল্গুনীদের বাড়ির দরজায় তালা লাগানো আছে। এই দেখে তারা বাড়ি ফিরে যায়। পরের দিন তারা আবার ফাল্গুনীদের বাড়িতে যায়, কিন্তু সেদিনও তাদের বাড়িতে তালা দেওয়া ছিল। এরকম ভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। কি অদ্ভুত কাণ্ড বলুন তো, এরা কি বাড়িতে থাকে না, নাকি খুব সকাল করে বাড়ি থেকে বেরিয়ে যায়? আমার তো মনে হচ্ছে এরা আমাদের মতোই অন্য কাউকে বোকা বানানোর জন্য সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আমরা কালকে খুব সকালে এখানে আসব, না হলে আমরা এদেরকে ধরতে পারবো না। পরের দিন পিয়ালি ও তার শাশুড়ি মা খুব সকালবেলা ফাল্গুনীদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা ফাল্গুনী ও তার শাশুড়ি মাকে বাড়ির বাইরে বেরোতে দেখে। তারা দুজনে চুপ করে লুকিয়ে দাঁড়িয়ে থাকে। ফাল্গুনী ও তার শাশুড়ি মা গ্রামের অন্য একটা প্রতিবেশীর বাড়িতে যায়। পিয়ালি ও তার শাশুড়ি মা তাদের পেছন পেছন সেখানে যায়। রেখা, ক্ষমা করবে, আমরা তোমাকে বিরক্ত করতে চলে এলাম। আসলে আমরা খুব সমস্যায় পড়েছি। আরে নানা কাকিমা, এমন করে বলছেন কেন? কোনো অসুবিধা নেই, বলুন না কি বলবেন। আসলে রেখা, আজকে শনিবার তো, শনিবারে আমাদের বাড়িতে রান্না খাওয়া করলে আমাদের অনেক ক্ষতি হয়। আগে আমরা এই ব্যাপারটা জানতাম না, আর বাড়িতে রান্না খাওয়া করতাম বলে আমাদের সঙ্গে অনেক খারাপ ঘটনা ঘটেছে। একটা সাধু বাবা কিছুদিন আগেই আমাদের বলেছে যে শনিবার করে যদি আমরা বাড়িতে রান্না খাওয়া বন্ধ রাখি তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি কি আজকের দিনটা আমাদেরকে খাবার খাওয়াতে পারবে? হ্যাঁ কাকিমা, অবশ্যই, এতে আবার জিজ্ঞাসা করার কি আছে। আপনারা বসুন, আমি রান্না করে আনছি। দেখলে বৌমা, আমি বলেছিলাম না রেখা খুবই ভালো মনের মানুষ। এ আমাদের এমনি এমনি ফিরিয়ে দেবে না। আমি জানতাম এই গ্রামের কেউ আমাদের সাহায্য না করলেও রেখা অবশ্যই সাহায্য করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনারা বসুন, আমি যাই, রান্নাঘরে যাই। পিয়ালি ও তার শাশুড়ি মা দরজার বাইরে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। তারা ফাল্গুনী ও তার শাশুড়ি মায়ের উপর ভীষণ পরিমাণে রেগে যায়। বুঝেছি, এরা দুজনে পেটুক শাশুড়ি বৌমা মিলে গ্রামের কাউকে ছাড়ছে না। এরা প্রত্যেকের বাড়িতে গিয়ে এক একটা করে বাহানা করছে আর সবাইকে গড়পত্তা বোকা বানাচ্ছে। আমি এদেরকে ছাড়বো না, আমি এদের মুখোশ সকলের সামনে খুলে দেব। এদেরকে উচিত শিক্ষা দিতেই হবে। এই বলে পিয়ালি গ্রামের প্রত্যেকের বাড়ি বাড়ি যায় যাদেরকে ফাল্গুনী ও তার শাশুড়ি মা বোকা বানিয়েছিল। তাদের সবাইকে সে সত্যি কথাগুলো জানায়। সে গ্রামের অনেক মহিলাদের এক জায়গায় করে রেখাদের বাড়িতে নিয়ে আসে, যেখানে ফাল্গুনী ও তার শাশুড়ি মা মজা করে বসে খাবার খাচ্ছিল। সবাইকে একসঙ্গে দেখে ফাল্গুনী ও তার শাশুড়ি মা ভয় পেয়ে যায়। এই যে তোমরা মানুষকে অনেক বোকা বানিয়েছো, তোমরা কি ভেবেছো? হ্যাঁ, এভাবে একের পর এক সবার বাড়িতে গিয়ে তোমরা সবাইকে ঠকাবে? তোমরা কেন করছো এরকম, বলো? কি পাও তোমরা এগুলো করে? আমাদেরকে ক্ষমা করে দাও,
আসলে আমি আর আমার বৌমা খেতে খুবই ভালোবাসি, আর আমরা দুজনেই পেটু খাওয়ার পাশাপাশি দুজনেই খুবই কুড়ে। রান্না বান্না করতে বা বাড়ির কাজকর্ম করতে ভালো লাগে না আমাদের। তাই জন্য আমরা আত্মীয় স্বজনদের আর গ্রামবাসী সবাইকে বোকা বানিয়ে সবার বাড়িতে গিয়ে খাবার খাই। এটা করে আমাদের পেটও ভরে যায় আর আমাদের কোনো রকমের পরিশ্রমও করতে হয় না। শুধু তাই নয়, আমাদের টাকাও বেঁচে যায়। তোমাদেরকে ক্ষমা আমরা করব না। তোমরা যখন ভুল করেছো তখন তোমাদেরকে শাস্তি পেতেই হবে। তোমাদেরকে আমাদের সকল গ্রামবাসীকে 56 ভোগ রান্না করে খাওয়াতে হবে। বলো রাজি কিনা? না হলে আমরা তোমাদেরকে মারধর করে এই গ্রাম থেকেই তাড়িয়ে দেব। আমরা রাজি, আমরা রাজি। আমরা তোমাদের সবাইকে 56 ভোগ রান্না করে খাওয়াবো। আমাদেরকে ক্ষমা করে দাও। এভাবেই ফাল্গুনী ও তার শাশুড়ি মায়ের গোপন রহস্য সকলের সামনে বেরিয়ে আসে। তারা পরের দিন সারা গ্রামবাসীর জন্য 56 ভোগ রান্না করে। তারা সবাইকে পেট ভরে খাবার খাওয়ায়। এভাবেই ফাল্গুনী ও তার শাশুড়ি মা উচিত শিক্ষা পেয়ে যায়। তারা আর কখনোই কাউকে ঠকানোর চেষ্টা করে না।